Hello, Angita. Hello, Shastik. Good evening. Good evening, sir. Good Good evening. evening. আমার কথা শোনা যাচ্ছে? ভয়েস হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা। তো আমরা আজকে প্রথম ক্লাস আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। সো আমরা ডিসকাস করব মাইক্রো প্রসেসর। তোমাদের মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার আছে না সিলেবাসে? একটু কনফার্ম করবে, হ্যাঁ? তোমরা এর আগে কোনো ক্লাস করেছো পিএইচডি লাগিয়ে? হ্যালো, না আজকে তোমরা No, ফার্স্ট sir. ক্লাস করছো? এটাই ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাস, ওকে। সো তোমরা একটুখানি ইন্ট্রোডাকশন পর্বটা আমরা সেরে নিই, তারপর আমরা আমাদের কোর্স কন্টেন্টে যাব। ওকে, তো তোমরা কোন কলেজ থেকে সবাই পড়াশোনা করছো? ওয়ান বাই ওয়ান যদি বলো তোমরা কোন কলেজ থেকে পড়ছো? কোন কলেজ থেকে পড়ছো তোমরা? নো রেসপন্স, ঠিক আছে, ওকে। সো আমরা আজকে স্টার্ট করব আমাদের মাইক্রো প্রসেসর, রাইট? সো মাইক্রো প্রসেসর রিজেন্ট, ওকে, রিজেন্ট আনাদার কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ভেরি গুড। আরেকজন, ঠিক আছে, পরে রেসপন্স করবে। তো ঠিক আছে, চলো আমরা আজকে স্টার্ট করে দিই আমাদের মাইক্রো প্রসেসর। সো মাইক্রো প্রসেসর আমরা আজকালকার দিনে যে কোনো মোবাইল ইউজ করছি, ল্যাপটপ ইউজ করছি, কম্পিউটার ইউজ করছি, ঠিক আছে, টিভি ইউজ করছি, ইভেন আজকালকার স্মার্ট টিভি, প্রত্যেকটা জিনিসে আমরা প্রসেসর ব্যবহার করছি। তো প্রসেসর কি? প্রসেসর ইজ লাইক আ হিউম্যান ব্রেন। হিউম্যান ব্রেন কি করে? কি করে? ইনফরমেশনকে প্রসেস করে, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? এই যে আমি যে তোমাদের সাথে কথা বলছি, আমি এরপরে কোন কথাটা বলবো, সমস্ত জিনিস কিন্তু আমার ব্রেন প্রসেস করছে, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ তাহলে স্যার। এই রকম ভাবে যদি কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইসকে যদি আমরা এমন কিছু একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি যেটা কিনা ইলেকট্রনিক্স ডিভাইসটাকে অপারেট করতে পারবে, সেইখান থেকে কিন্তু জন্ম হয়েছিল মাইক্রোপ্রসেসরে বা ভাবনা চিন্তা। তাহলে যেমন হিউম্যান ব্রেন যেমন আমাদের বিভিন্ন ধরনের থট, বিভিন্ন ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন, এভরিথিংকে প্রসেস করছে, সেম একটা ইলেকট্রনিক্স ডিভাইসে কিন্তু আমাদের প্রসেসর সেই সেম জিনিসটা করছে। এটাকে দেখতে হয় এরকম, ইন্টিগ্রেটেড সার্কিট বলে, আইসি বলে, ঠিক আছে? এটা এরকমই অনেকটা দেখতে হয়। আচ্ছা, তো আমাদের ব্রেন যে জিনিসগুলো প্রসেস করছে, সেই সেই জিনিসটা প্রসেস করার পরে সেটাকে ট্রান্সফার করছে কোথায়? আমি কি বললাম, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন, আমাদের কাজকর্ম, সমস্ত কিছুকেই কিন্তু ব্রেন কন্ট্রোল করছে। ব্রেন একটা সিগন্যাল পাঠাচ্ছে। আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য আমরা আইস, তাই না, আমাদের মাউথ, লিপস, প্রত্যেকটা জিনিস আমাদের কাজে লাগাচ্ছি, ইয়েস অর নো? বিভিন্ন ধরনের কাজ করতে গেলে আমরা হাত পায়ের ব্যবহার করছি, হ্যাঁ কি না? কারেক্ট, ইয়েস অর নো? তাহলে এই আইস, এয়ার, হ্যান্ড, লেগস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কি, লাইক আ সেন্সার, লাইক ইনপুট ডিভাইস, ঠিক আছে? এইগুলো কি করছে? এইগুলো ব্রেনের কাছে ইনফরমেশন পাঠাচ্ছে। আজকে ধরো কোন একটা মসকিউটো তোমার কোন একটা হ্যান্ডে কামড়ালো, তো তোমার এই হ্যান্ডে তোমাকে ওটাকে মারতে হবে, সেই সিগন্যালটা তোমার ব্রেনে যাবে। তার আগে কি হবে, মসকিউটোটা যখনই কামড়াচ্ছে তোমার এই নার্ভ সিস্টেম ব্রেনকে একটা সিগন্যাল পাঠাচ্ছে। কি পাঠাচ্ছে? ব্রেনকে এই জিনিসটা প্রসেস করতে বলছে যে ওটাকে মারো, ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে তোমার এই যে তোমার নার্ভ সিস্টেম, ইটস লাইক আ সেন্সর, ইটস লাইক আ ইনপুট। যে ইনপুটটা যাচ্ছে তোমার কোথায়? ব্রেনে। আর ব্রেন প্রসেস করে তোমাকে তোমার আরেকটা, তোমার হয়তো লেফট হ্যান্ডে মসকিউটো কামড়া ছিল, তোমার আরেকটা রাইট হ্যান্ডকে অটোমেটিক্যালি তোমার কিন্তু মুভ করিয়ে দিচ্ছে যাতে কিনা ওই অবজেক্টটাকে মারা যায়, ইয়েস অর নো বলো? হ্যাঁ কি না? কারেক্ট? হ্যাঁ স্যার। তাহলে ব্রেন প্রসেস করলো, তোমার আরেকটা হাত দিয়ে মসকিউটোটাকে মারলো। এই যে জিনিসটা তোমার আরেকটা হাত দিয়ে মারলো, এটা হচ্ছে আউটপুট কোন একটা রেজাল্টের। তাহলে প্রথমে আমাদের কি হবে? প্রথমে আমাদের কোন একটা সিস্টেমকে ইনপুট দিতে হবে।
সেই ইনপুটগুলো আমরা বিভিন্ন ধরনের ডিভাইস, ইনপুট ডিভাইস অথবা সেন্সরের থ্রু দিয়ে দেব। আর সেই জিনিসটা, সেই ইনপুটটা দেওয়ার পরেও আউটপুট আমরা পাবো না, তার জন্য আমাদের কিছু সেট অফ ইনস্ট্রাকশন দিতে হয়। আজকে তোমরা ভাবো, তোমরা প্রোগ্রামিং সবাই শিখেছো, সি শিখেছো, যা শিখেছো, তোমরা সি দিয়ে, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমরা যদি কোনো একটা টাস্ককে এক্সিকিউট করাতে চাও, তাহলে আগে কি তোমাদেরকে ইনস্ট্রাকশন লিখতে হয়, প্রোগ্রাম লিখতে হয়, ইয়েস অর নো? হ্যাঁ কি না? সেই প্রোগ্রামটা কম্পিউটারকে বলে দেয় যে কি কাজটা করতে হবে, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাই তো? তো তেমন ভাবে আমাদের আমাদের নর্মাল হিউম্যান ব্রেনের অ্যানালজি যদি তোমরা দেখো, তাহলে কি হচ্ছে, ব্রেন তোমার ওই ইনফরমেশনটাকে প্রসেস করছে এবং সেখান থেকে আমরা একটা আউটপুট পাচ্ছি, যেটা হচ্ছে আমার হাতটা মুভ করলো, ঠিক আছে? সিমিলারলি মাইক্রো প্রসেসরও সেম, সে কিনা কিছু একটা ইনপুট নেবে, যে ইনপুটটা তুমি বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইসের থ্রু দিয়ে দেবে এবং সেটাকে প্রসেস করবে এবং ফাইনালি কিছু একটা আউটপুট প্রোভাইড করবে, কারেক্ট? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমরা যেমন ধরো তুমি কোনো একটা কিছু টাচ করলে, আরেকটা एग्जांपल দিচ্ছি, ধরো কোনো একটা গরম কিছু টাচ করলে, তুমি কি হবে, ব্রেন সঙ্গে সঙ্গে প্রসেস করবে হিটটা এবং কুইকলি তোমার হাতটাকে সেই প্রোটেক্ট করবে, মানে সরিয়ে নেবে। এই যে সেন্সেশনটা সরিয়ে নিলাম গরম লাগার পরে হাতটাকে, এই জিনিসটাকে প্রসেস করতে তোমাকে কিন্তু ব্রেন হেল্প করলো। সেম জিনিসটা কিন্তু আমরা ওভেনের ক্ষেত্রেও দেখি। তোমরা ওভেন দেখো, মাইক্রো ওভেন, সো মাইক্রো ওভেনে আমরা মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর ইউজ করি। সরি, এটা কি করে, এখানে তুমি ইনপুট দাও, ঠিক আছে? তো এই ইনপুটের করেসপন্ডিং কিছু একটা টেম্পারেচারকে অ্যাজাম্পশন করে, টেম্পারেচার সেট করে, সেই টেম্পারেচার সেটের উপরে তোমার যে ফুডটা আছে সেটা প্রসেস হয় এবং সেটাকে কন্ট্রোল করে। ধরো ফুডটাকে তুমি দিলে, তুমি মিডিয়াম দিলে, তোমার মিডিয়াম কিন্তু কি হবে, প্রসেসে তোমার ফুডটা রেডি হবে। তুমি ম্যাক্সিমাম দিলে তোমার ম্যাক্সিমাম হবে। তার মানে অ্যাকচুয়ালি কি করছে, অ্যাকচুয়ালি তোমার প্রসেসর তোমার হিটটাকে ইনসাইড ওভেন তোমার কন্ট্রোল করছে। ইয়েস অর নো? হ্যাঁ কি না বলো? তাই তো? তাহলে এই সমস্ত জিনিসগুলোকেই আমরা কিন্তু বলতে পারি কি, মাইক্রো প্রসেসর। তো মাইক্রো প্রসেসর আমাদের যদি ডেফিনেশন দেখা যায়, তাহলে আমরা কি ডেফিনেশন জানবো, মাইক্রো প্রসেসর একটা মাল্টিপারপাস প্রোগ্রামেবল ক্লক ড্রিভেন। অবশ্যই একটা ক্লক সিগন্যাল দিতে হবে, কারণ এটা একটা ডিজিটাল সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট, ডিজিটাল সার্কিট, রেজিস্টার বেস ইলেকট্রনিক্স ডিভাইস, যেটা কি করবে, যেটা কিছু ইনস্ট্রাকশনকে রিড করবে ফ্রম স্টোরেজ ডিভাইস কল্ড মেমোরি, তোমরা সবাই জানো, অ্যাকসেপ্ট করবে ডেটা অ্যাজ এ ইনপুট, সেই ডেটার উপরে নয়তো সেটা কোনো লজিক্যাল অপারেশন, নয়তো সেটা কোনো অ্যারিথমেটিক অপারেশন করবে, করে তোমাকে একটা রেজাল্ট আউটপুট হিসেবে প্রডিউস করবে। যে ইনস্ট্রাকশনটা, যে ধরনের ইনস্ট্রাকশন দেবে সেই ধরনের আউটপুট রিপ্রেজেন্ট করবে, দ্যাট ইজ কল্ড দ্য মাইক্রোপ্রসেসর। এনিওয়ান, কোনো ডাউট, কোনো কিছু বলো আমাকে। ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে বলো। তো মাইক্রোপ্রসেসর ইজ আ, শর্টে বলতে গেলে, ইজ আ প্রোগ্রামেবল ইলেকট্রনিক্স ডিভাইস দ্যাট টেকস সাম ইনপুট and processes it based on stored instruction on your memory and provides some output. Yes or no? আমাকে বলো, এগ্রি করছো তো? হ্যাঁ। এবার 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 মেমোরি কেন কাজে লাগবে দাদা? শুধু ডেটা স্টোর করা বা আউটপুট যেটা জেনারেট করলো সেটাকে স্টোর করার জন্য নয়, তোমাকে যে ইনস্ট্রাকশনটা দিতে হবে সেই ইনস্ট্রাকশনটাকেও কোথাও স্টোর করতে হবে। কারণ যে ইনস্ট্রাকশনগুলো মাইক্রোপ্রসেসর ইউজ করবে সেই ইনস্ট্রাকশনগুলো অ্যাকচুয়ালি কিন্তু মেমোরিতেই স্টোর হয়। তুমি যে কোডিংটা লেখো, তুমি যে সি প্রোগ্রামিং এর কোডটা লেখো, সেটা তোমার রমে গিয়ে স্টোর হয় কি হয় না আমাকে বলো? হয় তো? হ্যাঁ। আর যখন তুমি সেটাকে তুমি রান করো, তখন তোমার কি করে, কম্পাইলার তোমার কোডটাকে যখন তোমার রান করাচ্ছে, এক্সিকিউট করাচ্ছে, ডিউরিং এক্সিকিউশন টাইম ও প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে ফেচ করে আনছে হচ্ছে তোমার মেমোরি থেকে। ইয়েস অর নো? তাই তো? তাহলে মাইক্রোপ্রসেসরের মেন ফাংশন কি, যে আমি ইনস্ট্রাকশনগুলো যেগুলো স্টোরেজ ডিভাইস মানে মেমোরিতে স্টোর করা আছে সেখান থেকে ইনস্ট্রাকশনগুলোকে ফার্স্ট আমি আগে ফেচ করে আনবো, ফেচ করার পরে সেটাকে আমি ডিকোড করব। কারণ আমরা ভাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি, কম্পিউটার বাইনারি ডিজিট ছাড়া আর কিছু বোঝে? তোমরা বলো আমাকে, 1001 ছাড়া কিছু কি বোঝে? একদমই নয়। কম্পিউটার শুধুমাত্র মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে।
10 বোঝে আর ব্যতীত কিছু বোঝে না, কিন্তু আমরা যে ভাষায় কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো কম্পিউটার বুঝবে কি করে? তো কম্পিউটার বোঝার জন্য সেই ইনস্ট্রাকশনগুলোকে ফার্স্ট অফ অল ডিকোড করতে হবে। তার মানে তুমি যে ইনস্ট্রাকশন দিচ্ছ সেই ইনস্ট্রাকশনের করসপন্ডিং তোমাকে মেশিন কোড বা বাইট কোড জেনারেট করতে হবে। তো এই স্টেজটাকে বলা হচ্ছে ডিকোডিং স্টেজ। তাহলে ফার্স্ট আমরা মেমোরি থেকে আগে ইনস্ট্রাকশনটাকে ফেচ করে আনবো, সেকেন্ড আমরা ওই ইনস্ট্রাকশনগুলোকে আমরা ডিকোড করব, থার্ড আমরা কি করব, আফটার ডিকোড আমার মেশিন বুঝতে পারবে যে আমার ইউজার কি চাইছে আমার কাছ দিয়ে। তার মানে কি হবে? তার মানে ওই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে। রিকোয়ার্ড যে অপারেশনটা তুমি এক্সিকিউট করাতে চাইছিলে সেই অপারেশনটা এক্সিকিউট হবে, অ্যান্ড লেটার আমার কি হবে, তোমাকে রেজাল্টটা শো করবে এবং রেজাল্টটাকে চাইলে তুমি মেমোরিতে আবার স্টোরও করতে পারবে। তাহলে আমাদের মূলত মাইক্রোপ্রসেসরের 4টে স্টেপ: মেমোরি থেকে ইনস্ট্রাকশনকে ফেচ করে আনা, দেন ইনস্ট্রাকশনগুলোকে ডিকোড করা, ডিকোড করার পরে ইনস্ট্রাকশনের করসপন্ডিং অপারেশনটাকে এক্সিকিউট করা, অ্যান্ড ফাইনালি রেজাল্টটাকে তোমার কাছে প্রডিউস করা বা শো করানো, এবং চাইলে রেজাল্টটাকে তুমি মেমোরি ইউনিটে স্টোরও বা সেভও করতে পারো। হ্যাঁ কি না বলো? এইটুকুনি বুঝতে পেরেছো সবাই এখানে যে কজন আছো? বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এত অবধি সবার ভালো লেগেছে? বুঝতে পেরেছো? কোনো ডাউট, এনিথিং? না হলে তোমরা থামস আপ দিয়ে এগিয়ে যাবো। বলো, একবার দিয়ে দাও। এইরকম ভাবে দিতে হয়, তোমরা জানো, আমি যেমন ভাবে দিয়েছি, তোমরা একবার বলো। তোমাদের সবার ক্লিয়ার? যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে বলো। নো ডাউট? মুভ করি? চলো মুভ করা যায়। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। রেসপন্স করবে, ক্লাস এগোবে। চলো তাহলে আমরা ডিফাইন মাল্টিপারপাস, প্রত্যেকটা কথার আলাদা আলাদা করে মিনিং আমরা দেখাবো। মাল্টিপারপাস মানে কি? মাল্টিপল ইউজ করা যায়। মাইক্রোপ্রসেসর মাল্টিপল ইউজ করা হয়। মাইক্রোপ্রসেসর কোথায় ইউজ করা হয় স্যার? মাইক্রোপ্রসেসর এই যে আমাদের কম্পিউটারে ইউজ করা হচ্ছে। কারণ এই কম্পিউটারে আমি অ্যাট এ টাইম কি করতে পারি, এখন একটা পেন্ট খুলতে পারি, পেন্টে পেন্ট আঁকতে পারি, ছবি আঁকতে পারি, চাইলে একটা গান চালিয়ে দিতে পারি, চাইলে একটা মুভি চালিয়ে দিতে পারি, চাইলে নেট সার্ফিং করতে পারি, এবং তোমাদের সাথে পড়াতেও পারি অ্যাট এ টাইম। সিমিলার প্যারালালি আমরা অনেকগুলো কাজ করাতে পারি। হ্যাঁ কি না বলো? তাই তো? তাহলে মাল্টিপারপাস এই জন্য বলা হচ্ছে মাইক্রোপ্রসেসরকে, এই জন্য বলা হচ্ছে মাল্টিপারপাস। কারণ মাল্টিপারপাস কেন বলা হচ্ছে? এটা মাল্টিপল ইউজের জন্য ব্যবহার করা হচ্ছে। প্রোগ্রামেবল কেন? কারণ মাইক্রোপ্রসেসর ডেফিনেটলি বিভিন্ন ধরনের সেট অফ ইনস্ট্রাকশনকে অ্যাকসেপ্ট করবে, এবং সেই সেট অফ ইনস্ট্রাকশনের সিকোয়েন্স অনুযায়ী, যে প্রোগ্রাম অনুযায়ী সেই সিকোয়েন্স অনুযায়ী সেগুলোকে ডিকোড করে সেটাকে ডিফারেন্ট ওয়েতে ম্যানিপুলেট করবে, আর কিছুই না। এই জন্য এটাকে একটা প্রোগ্রামেবল ডিভাইস বলা হচ্ছে। ঠিক আছে? আর কিছু নেই এখানে। ক্লক ড্রিভেন মানে কি? এই প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য, পারফর্ম করার জন্য একটা স্পেসিফিক ইনস্ট্যান্ট অফ টাইমের প্রয়োজন হয়। যেই স্পেসিফিক ইনস্ট্যান্ট অফ টাইম তোমার প্রোভাইড করে হচ্ছে ক্লক সিগন্যাল। এই ক্লক সিগন্যালটা কে জেনারেট করে? তোমরা নিশ্চয়ই হয়তো আগের সেমিস্টারে বা কোনোভাবে তোমরা অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমরা ক্রিস্টাল অসিলেটর এইগুলোর নাম শুনেছো। শুনেছো? কে কে হাত তোলো। শুনেছো তো? হ্যাঁ, যে কিনা ক্লক পালস জেনারেট করতে হেল্প করে। ক্লক পালস মিন্স লাইক দিস, ইয়েস অর নো? এরকম সিগন্যাল তোমরা এর আগে দেখেছো? সিগন্যাল সিস্টেম পড়েছো বা এরকম? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটাকে ডিজিটালে আমরা ক্লক বলছি, ক্লক পালস। এই ক্লক পালস জেনারেট করার জন্য আমরা একটা অসিলেটর ইউজ করি, ক্রিস্টাল অসিলেটর ইউজ করা হয়। সেই ক্রিস্টাল অসিলেটর কি করে? এই ক্লক পালস প্রোভাইড করে। এই ক্লক পালস কি করে? একটা ইনস্ট্যান্ট, স্পেসিফিক ইনস্ট্যান্ট অফ টাইম স্পেসিফিক সিকোয়েন্সে ডেভেলপ করে, যার দ্বারা আমরা কি করতে পারি? একটা অপারেশনকে পারফর্ম করতে পারি। তাহলে উইদাউট ক্লক পালস কিন্তু ইনস্ট্রাকশনগুলোকে ডিকোড করা বা এক্সিকিউট করা সম্ভব হবে না মাইক্রোপ্রসেসরের মধ্যে। এটা মাথায় রেখো। এই জন্য আমরা ডেফিনেশনে ক্লক ড্রিভেন এই কথাটা উল্লেখ করেছি। রেজিস্টার বেস কেন? কারণ অবশ্যই আমাদের ইনস্ট্রাকশনগুলো বা যে ডেটাটার উপরে আমরা ইনস্ট্রাকশনগুলো চালাবো, মানে অপারেশনটা চালাবো, সেই ডেটাগুলোকে আমার কোথাও একটা হোল্ড করতে হবে, মানে কোথাও একটা স্টোর করতে হবে, এবং ডেটাগুলোকে স্টোর করা হয় বেসিক্যালি বিভিন্ন ধরনের রেজিস্টারের মধ্যে। ঠিক আছে? তাই জন্য আমরা বলেছিলাম রেজিস্টার বেস, রেজিস্টার বেস। আর ইনস্ট্রাকশন কি? মাইক্রোপ্রসেসরকে ডিজাইন করা হয়েছে এবং কোন একটা স্পেসিফিক গ্রুপ অফ অপারেশনকে এক্সিকিউট করানোর জন্য। সেই গ্রুপ অফ অপারেশনকে একত্রে বলা হয় ইনস্ট্রাকশন। তাই জন্য মাইক্রোপ্রসেসরকে ইনস্ট্রাকশন ড্রিভেন তোমার ইলেকট্রনিক্স ডিভাইসও বলা হয়েছে। ঠিক আছে? আর ইনস্ট্রাকশন সেটই ডিফাইন করা যায় মাইক্রোপ্রসেসরকে, যে কোন কাজটা মাইক্রোপ্রসেসর করবে আর কোন কাজটা মাইক্রোপ্রসেসর করবে না। তাহলে এই পয়েন্টগুলো যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, মাইক্রোপ্রসেসরের ডেফিনেশন নিয়ে কোনোদিন
কোনো ডাউট আশা করি হবে না, আর আজকের ক্লাসটার পরে তো ডেফিনেটলি হবে না। এবার এই ডেফিনেশনের মধ্যে আমি একটা মেমোরির কথাও বলেছিলাম, স্টোরেজ ডিভাইসের কথা। মেমোরি হচ্ছে লোকেশন যেখানে কিনা আমরা কি করি বলো, ইনফরমেশনকে স্টোর করে রাখি, তাই না? যখন আমরা ইউজ করছি না কোনো একটা ডেটাকে, ধরো আমি আমার কোনো একটা কোডকে স্টোর করে রেখেছি ই ড্রাইভে, কোডটা আমি এই মুহূর্তে ইউজ করছি না, কিন্তু কোডটা আমি পরবর্তীকালে ইউজ করতেও পারি। তাহলে সেরকম ভাবে আমরা কোনো রেজাল্ট পেলাম বা যাই পেলাম, কোনো ইনফরমেশনকে আমরা অলওয়েজ রেখে দেবো যে সকল লোকেশনে, যেটা কিনা ইতিমধ্যে এখন ক্ষেত্রে ইউজ হচ্ছে না, পরে ইউজ হতে পারে, সেই এলিমেন্টগুলোকে আমরা মেমোরি বলি। মেমোরি ইজ এ কালেকশন অফ স্টোরেজ ডিভাইস। এবার স্টোরেজ ডিভাইস অনেক ধরনের হয়, তোরা পড়েছিস তাই না, তোদের ছিল ডিজিটালের মধ্যে। তো ইউজুয়ালি যে স্টোরেজ ডিভাইসগুলো কি করে, বেসিক্যালি 1 বিট করে ডেটা হোল্ড করে, ঠিক আছে, এগুলো দেখবি। এবং দিস স্টোরেজ ডিভাইস আর গ্রুপ ইনটু তোমার 8, ঠিক আছে। এইগুলো জাস্ট এমনি একটু রিডিং পড়ে নিবি, এখানে কোনো ওই ব্যাপারটা বেশি ব্যাপার মানে বেশি ইম্পর্টেন্ট নয় এই জায়গাটা। মেমোরি ইউজুয়ালি মেজার করা হয় বাই দ্য নাম্বার অফ বাইট ইট ক্যান হোল্ড। অবশ্যই 8 বিটের মেমোরি হতে পারে, 16 বিটের মেমোরি হতে পারে, ঠিক আছে। আমাদের যে 8085 এই যে কথাটা বলছি, কারণ এখানে আমাদের আর্কিটেকচারটাই 8 বিটের উপর, মানে এখানে যে ডেটাটা তো স্টোর হবে বা যে ডেটাটাই তুই অপারেশন করবি সেটা 8 বিটের বেশি হবে না। 8 বিটের বেশি হলে 8085 মাইক্রোপ্রসেসর সেটাকে এক্সিকিউট করতে পারবে না। আর আমরা যে আজকে কিনে আনি, ঠিক আছে, মেমোরি ইউনিটের কথা যদি বলি, সেগুলো কিলো, মেগা এবং আজকালকার দিনে সব গিগাবাইটের রেসপেক্টে হিসাব করা হচ্ছে, হ্যাঁ কি না বল? 500 গিগাবাইটের আমরা কিনে আসলাম, আমরা এসএসডি কিনে নিয়ে আসলাম, বা 256 গিগাবাইটের আমরা কি কিনে নিয়ে আসলাম, এসএসডি কিনে নিয়ে আসলাম, ইয়েস আর নো, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ স্যার। তো এই মেগাবাইট গিগাবাইট নিয়ে তো এগুলো ছোটবেলা থেকেই তোরা জানিস, এখানে কিছু বলার নেই। স্টোরেজ ডিভাইসের ব্যাপারে হচ্ছে কি, when a program is entered into a computer it is stored the memory। অবশ্যই আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে তুই যখন ইনস্ট্রাকশনগুলো লিখবি ফার্স্ট এটা গিয়ে মেমোরিতে স্টোর হবে, দেন তারপর মাইক্রোপ্রসেসর এক্সিকিউট করা স্টার্ট করবে প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে। এবং এই স্টেজটাকে ফেচিং স্টেজ বলা হচ্ছে, যেখানে কি করে মাইক্রোপ্রসেসর গিয়ে তুলে নিয়ে আসে ইনস্ট্রাকশনগুলোকে মেমোরি থেকে, ঠিক আছে। মেমোরি ইজ অলসো ইউজ টু হোল্ড দ্য ডেটা। শুধুমাত্র মেমোরিতে ইনস্ট্রাকশন স্টোর নয়, আমরা চাইলে ডেটাকেও স্টোর করতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা মাইক্রোপ্রসেসরে রিড রাইট অপারেশন বলে দুটো রেখেছি, যার দ্বারা আমরা যে ডেটাটা মেমোরিতে স্টোর হবে সেই স্টোর হওয়া ডেটাটাকে আমরা যেন পরবর্তীকালে চাইলে রিডও করতে পারি, ঠিক আছে। এই হলো ব্যাপার। এবার তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকসেপ্ট বলে একটা স্টেজ দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডেটাটা মাইক্রোপ্রসেসরে ম্যানিপুলেট করলো, যেখান থেকে আসুক না কেন সেটা হচ্ছে ইনপুট ডিভাইস থেকে আসবে, এবং সেই ইনপুট ডিভাইস থেকে ডেটাগুলো পাওয়ার পরে সেই ডেটাগুলোকে তোমার রিপ্রেজেন্ট করা হবে এক্সিকিউশনের পরে। এবং সেই ডেটাগুলো কোথায় কোথায় দিয়ে আসতে পারে, সেটা কিবোর্ড থেকে আসতে পারে, ইনপুট ডিভাইস হিসেবে আমরা মাউস, আমরা সুইচ ইউজ করতে পারি, সেন্সর ইউজ করতে পারি, একটু আগে যেটা বললাম। তো এইগুলো হচ্ছে খুব নর্মাল জিনিস, ঠিক আছে, এগুলো নিয়ে চাপ নেই। ডেটা কি তোরা সবাই জানিস, মাইক্রোপ্রসেসর হ্যাজ এ ভেরি ন্যারো ভিউ অন লাইফ, ইট only understand binary numbers, একটু আগে বলেছি। তো বাইনারি ডিজিট ছাড়া কিছুই বোঝে না। এই বাইনারি ডিজিট ইজ অলসো কল্ড এ বিট। বিট ছাড়া মাইক্রোপ্রসেসর কিছুই বোঝে না। তাহলে এইটাকে করার জন্য আমরা কি করি, আমরা অ্যাকচুয়ালি গ্রুপ অফ বিটস তৈরি করি, যেটা মাইক্রোপ্রসেসর রেকগনাইজ করতে পারে এবং প্রসেস করতে পারে, সেটাকে ওয়ার্ড বলে। এটাই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রাখবি যে অনেকগুলো গ্রুপ অফ বিটসকে একত্রে নিয়ে কিন্তু আমরা কাজ করব, কারণ মাইক্রোপ্রসেসর গ্রুপ অফ বিটসকে একত্রে রেকগনাইজ করতে পারে বা প্রসেস করতে পারে। তাহলে এই গ্রুপ অফ বিটস গুলোকে একত্রে বলা হয় ওয়ার্ড। এগুলো সব ডিজিটালে তোদেরকে পড়ানো হয়েছিল, মনে পড়ছে? ডিজিটাল হয়ে গেছে তো তোদের, হ্যাঁ কি না? মনে পড়ছে? ওয়ার্ড, বাইট, নিবল, এইগুলো বলে অনেকগুলো জিনিস ছিল না। এই দেখো 4 বিটকে একত্রে নিবল বলে, হ্যাঁ কি না? 8 বিটস ওয়াজ রেফার টু দ্য হাফ ওয়ার্ড বা 1 বাইট, ইয়েস অর নো? এগুলো জানিস তো তোরা? জানিস তো? আর 32 বিটের গ্রুপের ডেটাকে একত্রে বলা হয় লং ওয়ার্ড। এগুলো কিন্তু তোদের মাথায় রাখিস। আর আমাদের মাইক্রোপ্রসেসর এট এ টাইম শুধুমাত্র 8 বিট ডেটাকেই বা 8 বিট ইনফরমেশনকেই প্রসেস করতে পারে। আমাদের আর্কিটেকচারটা 8 বিটের উপরে তৈরি করা আছে। তাহলে 8085 একটা বেসিক্যালি 8 বিট প্রসেসর, যে কিনা এট এ টাইম অনলি 8 বিট ইনফরমেশনকে প্রসেস করতে পারে, মানে হ্যান্ডেল করতে পারে। এর থেকে লার্জ নাম্বার অফ ডেটা তুমি দিয়ে দেবে, মাইক্রোপ্রসেসর হ্যান্ডেল করতে পারবে না, ঠিক আছে। তুমি যদি এর থেকে লার্জ নাম্বার অফ ডেটা দাও, তাহলে সেটাকে আগে প্রথমে 8 বিটে ভাঙবে,
ভেঙে সেই ইচ অ্যান্ড এভরি 8 বিট গ্রুপগুলোকে প্রসেস করবে মাইক্রোপ্রসেসর। কিন্তু অ্যাট এ টাইম যদি তুমি দিয়ে দাও একটা 32 বিটের ডেটা, মাইক্রোপ্রসেসর অ্যাট এ টাইম তোমাকে কখনোই ওটাকে প্রসেস করে দিতে পারবে না। 32 বিটকে ভাঙবে 8 বিট করে করে, ভেঙে ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 8 বিট পিসগুলোকে কি করবে, প্রসেস করবে। ঠিক আছে, এইভাবে মাইক্রোপ্রসেসর কিন্তু কাজ করবে। অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল অপারেশন, অবশ্যই মাইক্রোপ্রসেসর বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন করে, যেমন সাবট্রাকশন, অ্যাডিশন, এগুলোর জন্য স্পেসিফিক ইনস্ট্রাকশন সেট আছে, সেগুলো আমরা পরবর্তীকালে সেশনে দেখব। মোস্ট মাইক্রোপ্রসেসর উইল হ্যাভ অপারেশন সাচ অ্যাজ মাল্টিপ্লাই এন্ড ডিভাইড, প্রত্যেকটা মাইক্রোপ্রসেসরে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অপশন রয়েছে, এবং কিছু কিছু মাইক্রোপ্রসেসরে কিছু কমপ্লেক্স অপারেশনও আজকালকার দিনে আমরা ইমপ্লিমেন্ট করছি, যেগুলো কিনা আজকে মডার্ন যে মাইক্রোপ্রসেসর গুলো বের হচ্ছে। ঠিক আছে, আগেকার দিনে 8085 বা 4004 যেগুলো একদম ইন্টেলের একেবারে প্রথম মাইক্রোপ্রসেসর ছিল, সেখানে স্কোয়ার রুট বার করা যেত না, সেখানে নরমাল তুমি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন কেও করে ফেলবে, কিন্তু স্কোয়ার রুট বার করা বল, কিউব রুট বার করা বল ইম্পসিবল ছিল। ঠিক আছে, আর যদি আমরা লজিক্যাল অপারেশনের কথা বলি মাইক্রোপ্রসেসর, সেখানে আমরা XOR, AND, NOR, লেফট শিফট, রাইট শিফট এই অপারেশনগুলো করাতে পারি। ঠিক আছে, আবার এখন কিছু কিছু মাইক্রোপ্রসেসরের কিছু স্পেসিফিক অপারেশনের জন্য আলাদা করে কিছু স্পেসিফিক তোমার অপারেশনকে অ্যাড করা হচ্ছে ইনস্ট্রাকশন সেটে। ঠিক আছে, তো চলো, সেট অফ ইনস্ট্রাকশন মানে প্রোগ্রাম কাকে বলে, অবশ্যই তোরা প্রোগ্রামের ডেফিনেশন সবাই জানিস। প্রোগ্রাম হচ্ছে একটা সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, যেটা কিনা মাইক্রোপ্রসেসর প্রসেস করবে এবং তোমার বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইসকে সেন্ড করে দেবে। ঠিক আছে, এবং এইগুলোকে লেখার জন্যই আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেটা সি, সি প্লাস প্লাস এবং জাভা। বাট এই প্রোগ্রামগুলো কিন্তু কখনোই মেশিন বুঝতে পারে না, এই জন্য আমরা অ্যাসেম্বলি লেভেলের ল্যাঙ্গুয়েজে আমরা মাইক্রোপ্রসেসরে কোড করি, কারণ অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকটা ক্লোজার টু দ্য মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। তো ক্লোজার যেহেতু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের, সেই জন্য অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা প্রোগ্রামগুলো করব। এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রোগ্রাম করবো না, এখানে যা শিখবো আমরা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম শিখবো। সেটা কিভাবে হবে, কি রকম দেখতে হয়, কিভাবে লেখা হয়, সেগুলো সবই তোরা শিখবি পরের ক্লাসগুলোতে। ঠিক আছে, তো প্রোডিউসার্স কি প্রোডিউস করবে, এক্সিকিউশনের পরে ডেফিনেটলি ইউজার কিছু না কিছু একটা আউটপুট দেখতে পাবে, যেটা কিনা তোরা কম্পিউটারে দেখিস, যে রেজাল্টটা মাস্ট বি প্রেজেন্টেড ইন আ হিউম্যান রিডেবল ফর্ম। তাই না, আমি এখন মাইক্রোপ্রসেসর যে আমার যে এক্সিকিউট করে দিল কোনো অ্যারিথমেটিক অপারেশন, ধর 5+3 কে ও বাইনারিতে এক্সিকিউট করে দিল, করে দিয়ে তোকে যদি এখন আউটপুট কনসোলে তোর মনিটরে বাইনারিতে যদি আউটপুটটা শো করে, আমরা এখানে সবাই ইঞ্জিনিয়ার, আজকের এই ক্লাসে আমরা বুঝতে পারবো, তোর ভাই বোন খুব ছোট একটা বাচ্চা বা কেউ একজন যে কিনা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে নয়, যে কিনা ডিজিটাল ইলেকট্রনিক্সের সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না, সে যদি দেখে ওটা কিছু বুঝতে পারবে? তোকে কোশ্চেন করবে, কি রে 1010 এসব কি দেখাচ্ছে, ভুলভাল দেখাচ্ছে, হ্যাঁ কি না? এগুলো তো হয় না 5+3 যোগ করলে। কিন্তু আমি তুই এখানে যারা আছিস তারা সবাই জানি যে হ্যাঁ 5+3 করলে 8, 8 মানে ওটাই হয়, ইয়েস অর নো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কিন্তু বাকিরা বুঝতে পারবে না। তাহলে হিউম্যান যাতে রিড করতে পারে, সেই রিডেবল ফর্মে আবার কি করতে হবে, রেজাল্টটাকে কিন্তু তোমার প্রোডিউস করতে হবে। সেইটাই হচ্ছে প্রোডিউস, মানে এই স্টেজটা, যে স্টেজে তোমার প্রোগ্রামটা এক্সিকিউশন করার পরে সেটাকে ইউজারের কাছে যখন পৌঁছাবো, তাকে যেন অলওয়েজ আমরা হিউম্যান রিডেবল ফর্মেই ইউজারের কাছে পৌঁছাতে পারি। আর আউটপুট বলতে যেখানে আমরা যে ধরনের ডিভাইসগুলোতে আমরা এই রেজাল্টগুলোকে প্রেজেন্ট করব, সেটা ইট ক্যান বি আ মনিটর হতে পারে, প্রিন্টার হতে পারে, এলইডি হতে পারে, যে কোনো যে অপারেশনের জন্য যেমন ধরনের অপারেশন সেরকম ভাবে আউটপুট আমাদের শো হবে। ঠিক আছে, এলসিডি ডিসপ্লে হতে পারে। তো একটা মাইক্রোপ্রসেসর বেস সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা আজকের এই ছবি বা আজকের এতক্ষণ যেটা বললাম, সেখানে আমরা বুঝলাম একটা ব্রেন থাকবে, যেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, এবং সেই ব্রেনটার সাথে আমার যেই জিনিসগুলো দরকার একটা মাইক্রো কম্পিউটারকে ডিজাইন করতে, সেটা কি কি, একটা আউটপুট কনসোল লাগবে, একটা ইনপুট লাগবে, আর একটা মেমোরি ইউনিট লাগবে। ইয়েস অর না বলবে আমাকে, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই হলো বেসিক্যালি ব্যাপার। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? একটু জানাও। হ্যাঁ স্যার। বাকিদের ক্লিয়ার? থ্যাংক ইউ। তো ইনসাইড দ্য মাইক্রোপ্রসেসরের ভেতরে কি থাকে? মাইক্রোপ্রসেসরের ভেতরে মূলত যে তিনটি ইউনিট থাকে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, আর অ্যারে অফ রেজিস্টার। মানে একটা রেজিস্টারের ধরো র্যাক, তোমরা যখন বইয়ের র্যাক দেখো না, তেমন একটা রেজিস্টার ব্যাংক থাকে, যেই রেজিস্টার ব্যাংকের মধ্যে ডেটাগুলোকে আমরা হোল্ড করে রাখি, যেই ডেটাগুলো কিছুক্ষণ বাদেই ম্যানিপুলেট করা হবে। তাহলে যখন কোনো একটা ইনপুট দিই আমরা, সেই ইনপুট ডেটাটা যখন কিছুক্ষণ বাদে এক্সিকিউট হবে, সেই ডেটাগুলোকে স্টোর করার জন্য আমরা একটা রেজিস্টার রাখি, রেজিস্টার ব্যাংক,
যে কিনা ওই এক্সিকিউশন অবধি ওইটুকুনি টাইম অবধি ওই ডেটাটা প্রয়োজনীয় ডেটাগুলোকে হোল্ড করে থাকবে। ঠিক আছে, তাহলে মাইক্রোপ্রসেসরের ভেতরে কিন্তু আমরা তিনটে জিনিস দেখলাম, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট অ্যান্ড অ্যারে অফ রেজিস্টার। ওকে, নেক্সট যাচ্ছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এবার এইটা আর একটু ডিটেইলসে আমরা দেখতে পাচ্ছি ওই আগের ছবিটা আমরা দেখলাম যে মাইক্রোপ্রসেসর থাকবে। তো মাইক্রোপ্রসেসরের মধ্যে অবশ্যই থাকবে হচ্ছে এএলইউ, রেজিস্টার আর কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি করবে? কন্ট্রোল ইউনিট হেল্প করবে ইনস্ট্রাকশনগুলোকে বহল করে আনা। আমি তোমাদেরকে একটু আগে একটা কথা বললাম যে মশাটা যখন কামড়ালো, মসকিউটোটা যখন তোমার হাতে কামড়ালো, তখন তোমার ব্রেন অবধি সেই সেনসেশনটা পৌঁছে দেবে কে? নার্ভ সিস্টেম তোমার। ইয়েস অর নো? হ্যাঁ কি না? সিগন্যালটা তোমার ব্রেনকে পৌঁছাবে, তবে তো ব্রেন প্রসেস করে বলবে আরেকটা হাত দিয়ে ওটাকে মারো। ইয়েস অর নো? তাহলে আগে তো আমার মাথাতে ওইটা পৌঁছাতে হবে, সেনসেশনটা, যে হ্যাঁ কেউ একটা কিছু একটা কামড়াচ্ছে আমার হাতে। ইয়েস অর নো বলো? সেটা আমাকে পৌঁছে দিচ্ছে ব্রেনে কে? সেটা আমার ব্রেনে পৌঁছে দিচ্ছে কে? আমার নার্ভ সিস্টেম। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তো এইখানে কিন্তু তেমন ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল ইউনিট সেই হেল্প করছে যে ডেটাটা কোন বাস দিয়ে আসবে। বা বাস জিনিসটা কি? বাস হচ্ছে আর কিছুই না, তোমরা যদি কখনো কম্পিউটার খোলো দেখবে অনেকগুলো তার আছে। ইয়েস অর নো? একগুচ্ছ বান্ডেল অফ তারকে একসাথে পাঞ্চ করা আছে, যেটা কিনা তোমার কানেক্টর বলা হয়। যে কানেক্টর র্যাক গুলো তোমরা দেখেছো তো কম্পিউটারের ভেতরে, মাদারবোর্ডের ভেতরে? কে কে দেখেছো এখানে? কারা কারা দেখেছো এখানে বলো? হ্যালো, বাসেস দেখোনি তোমরা? আমার যদি ইসে দেখতে পারো তাহলে তোমরা দেখতে পারবে। দাঁড়াও, কম্পিউটার বাসেস দেখোনি? কি গো ভাই, তোমরা বুঝতে পারছি না তোমরা দেখেছো কি দেখোনি? তোমরা বাসেস দেখোনি ভাই বলো? দাঁড়াও, আমি কোথায়, এইরকম র্যাক সকেট এই জিনিসগুলো তোমরা দেখোনি? দেখেছো কি দেখোনি বলো? এগুলোতে এসে কানেক্ট করে দেওয়া হয় ডিভাইসকে। দেখেছো এরকম? এই যে এই জিনিসটা দেখেছো? যদি না দেখে থাকো তাহলে দেখো, এই জিনিসগুলোকে বলা হয় বাসেস, বা এগুলো কানেক্টর, বিভিন্ন ধরনের কানেক্টর, এগুলোই হচ্ছে বাসেস। তাহলে এই বাসেসগুলো, এই বাসগুলো দিয়ে কি কি ইনস্ট্রাকশন আসবে, কি কি ইনস্ট্রাকশন যাবে, এই প্রত্যেকটা জিনিসকে হ্যান্ডেল করার জন্য কিন্তু কন্ট্রোল ইউনিট লাগছে। আর রেজিস্টার তো বললাম ডেটাকে হোল্ড করার জন্য, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন করার জন্য। তো ইনপুট আউটপুট ডিভাইসের সাথে সিস্টেম বাস কানেক্ট করা থাকবে, মেমোরির সাথেও কানেক্ট করা থাকবে, কারণ মেমোরিতে গিয়ে রেজাল্টটা স্টোর হবে, অ্যাজ ওয়েল অ্যাজ মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা ফেচ করে এখানে নিয়ে যেতে হবে, তবে গিয়ে তো এক্সিকিউশন হবে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এইখানে বুঝতেই পারলে যে সিস্টেম বাস, এবং এই সিস্টেম বাসটা অনলি অ্যাট এ টাইম 8 বিট ডেটাকেই শুধু ক্যারি করতে পারে বলেই আমাদের 8085 মাইক্রোকন্ট্রোলারটা তোমার কি, মাইক্রোকন্ট্রোলারটা তোমার 8 বিট মাইক্রোকন্ট্রোলার। কারণ এই সিস্টেম বাসটা যদি অ্যাট এ টাইম 16 বিট ডেটাকে ক্যারি করতে পারতো তাহলে 16 বিট মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার বলতাম। এই সিস্টেম বাসটা, সিস্টেম বাসটা তোমার যত বিটের ডেটাকে ক্যারি করতে পারবে অ্যাট এ টাইম, এবং তোমার এই অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টার এবং কন্ট্রোল ইউনিট অ্যাট এ টাইম যতগুলো ডেটাকে, যত বিটের ডেটাকে ম্যানিপুলেট করতে পারবে, তার উপরে বেস করে তোমার মাইক্রোকন্ট্রোলারের ফিচার্স, মাইক্রোকন্ট্রোলারের নেমিং, এগুলো সব তৈরি হয়। তাহলে 8085 এ তোমার অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যাট এ টাইম 8 বিট ডেটাকে ম্যানিপুলেট করতে পারে, এবং এইখানে যে সিস্টেম বাসটা থাকে সেই সিস্টেম বাসটা অ্যাট এ টাইম 8 বিট ডেটাকেই ক্যারি করে নিয়ে যেতে পারে। এই কারণে এইটাকে 8 বিট মাইক্রোপ্রসেসর বলা হচ্ছে। বুঝতে পারলে কি পারলে না বলো? বুঝতে পেরেছো? মেমোরি স্টোর, মেমোরিতে যখন আমরা ইনফরমেশন বা ইনস্ট্রাকশন গুলো স্টোর করব তখন সেটা কিন্তু বাইনারি ফরম্যাটে স্টোর হবে, কারণ মাইক্রোপ্রসেসরের কাছে যখন এই ডেটাগুলো চাইবে তখন মাইক্রোপ্রসেসরকে 0101 পাঠাবে, এই কখনোই পাঠাবে না অ্যাড বলে পাঠাবে না। অ্যাড মিন্স অ্যাডিশন। এই অ্যাডটা আমরা লিখছি কিন্তু এই অ্যাড এর করসপন্ডিং তোমার কোড আছে। ঠিক আছে, তোমরা যখন একটা ইনস্ট্রাকশন ল্যাবে করবে দেখবে তার পাশাপাশি তোমরা কোড দিচ্ছ 65 70 হল্টের জন্য এইরকম ইউজ করছো বা বিভিন্ন, তো ওই করসপন্ডিং ওই যে হেক্স ভ্যালুটা ওটাই কনভার্ট হয়ে যায় মেশিন কোডে, সেটাই 0101 বাইনারি নাম্বারে কনভার্ট হয়ে মেমোরিতে স্টোর হয়। আর যখন মাইক্রোপ্রসেসরের দরকার হয় তখন ও মেমোরি থেকে ওই 1010 বিট ফরম্যাটটাকে ও কি করে, ও
চেয়ে নেয়, মানে ফেচ করে নেয়। ইউজুয়ালি দেয়ার ইজ আ মেমোরি কল সাবসিস্টেম। মাইক্রোপ্রসেসর সিস্টেমে এটাই থাকে, রেজিস্টার থাকে মাইক্রোপ্রসেসর ইনসাইডে, একটা রিড অনলি মেমোরি থাকে যেটাকে রম বলা হয়, যেটা কিনা প্রোগ্রামগুলোকে স্টোর করার জন্য ব্যবহার করা হয়, যেটা কিনা সময় সাপেক্ষে চেঞ্জ হবে না। তোমরা অবশ্যই জানো যে রমে কোনো ডেটা রাখলে সেই ডেটা চেঞ্জ হয় না, ঠিক আছে। আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা রিড রাইট অপারেশনের জন্য ব্যবহার করা হয়, এখানে ডেটাকে স্টোর করা হয় ফর স্পেসিফিক টাইমের জন্য, মানে আমার ইমিডিয়েটলি কোনো অপারেশন দরকার আছে আমি র্যামে স্টোর করে রাখবো, ঠিক আছে। সাচ আস সেটা প্রোগ্রাম হতে পারে, ডেটা হতে পারে, কিন্তু পার্মানেন্ট স্টোরেজ নয়, কারণ একবার পাওয়ার শাটডাউন করে দিলে সমস্ত ডেটাই ইরেজ হয়ে যাবে, ঠিক আছে। চলো, এটা হলো ব্যাপার। তারপর হচ্ছে মেমোরি। টু এক্সিকিউট আ প্রোগ্রাম দ্য ইউজার এন্টার দ্য ইনস্ট্রাকশন ইন বাইনারি ফরম্যাট ইনটু দ্য মেমোরি। অবশ্যই ইনস্ট্রাকশনটা তুমি দেবে যেটা বাইনারি ফরম্যাট হয়ে মেমোরিতে গিয়ে স্টোর হবে। মাইক্রোপ্রসেসর দেন ওই ইনস্ট্রাকশনের করসপন্ডিং যে বাইনারি ফরম্যাট সেটাকে ফেচ করবে বা সেটাকে নেবে, রিড করবে, রিড করার পরে সেটাকে এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পরে যে রেজাল্টটা পাবো সেটাকে ফার্দার আবার বাইনারি ফরম্যাটেই স্টোর করে রাখবে। বাট যখন সেটা আউটপুট ডিভাইসের কাছে রিপ্রোডিউস করবে তখন কিন্তু সেটা অবশ্যই হিউম্যান রিডেবল ফর্মে করবে, কখনোই বাইনারি ফরম্যাটে করবে না। তো এটা হলো এক্সিকিউশন সাইকেল তোমার 8085 এর। ক্লিয়ার? বলো, তোমাদের সবার ক্লিয়ার আছে? হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? তাহলে ইনপুট আউটপুট ডিভাইস, তাহলে ইনপুট আউটপুট ডিভাইস কি? এবার ইনপুট আউটপুট ডিভাইসের জন্য কথা যদি বলি, ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে জাস্ট একটা নর্মাল সিস্টেম যেটা কমিউনিকেট করবে আউটসাইড ওয়ার্ল্ডের সাহায্যে। তাহলে আমার যে মাইক্রো কন্ট্রোলারগুলো, মাইক্রো প্রসেসরগুলো আমরা ইউজ করছি, সেই মাইক্রো প্রসেসরকে বাইরের জগতের সাথে কথা বলতে হবে। তুমি কি তোমার ল্যাপটপের সাথে তুমি যখন পেন ড্রাইভ কানেক্ট করছো, ধরো তুমি একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক কানেক্ট করছো, তোমার কি কম্পিউটার কি সেইটাকে অ্যাকসেপ্ট করে না? তুমি কোনো পেন ড্রাইভ লাগালে সেখান থেকে ডেটা তুমি নিতে পারো কি পারো না বলো? হ্যাঁ, তাহলে কম্পিউটারের সাথে যখন তুমি একটা পেন ড্রাইভকে কানেক্ট করছো, পেন ড্রাইভ হচ্ছে কম্পিউটারের কাছে একটা এক্সটার্নাল ওয়ার্ল্ড বা আউটসাইড ওয়ার্ল্ড যার সাথে কম্পিউটারকে কমিউনিকেট করতে হবে, ঠিক আছে। তো সেই ডিভাইসগুলোকে আমরা বেসিক্যালি আউটপুট ডিভাইস বলি, কিন্তু আমরা পুরো মাইক্রো প্রসেসর যতদিন পড়বো সেগুলোকে আমরা টেকনিক্যাল টার্মে পেরিফেরাল বলবো, নট আউটপুট ডিভাইস। তাহলে পেরিফেরাল হচ্ছে কি? পেরিফেরাল হচ্ছে সেই সকল ডিভাইস যেই ডিভাইসগুলো তোমার কি করে, যেই ডিভাইসগুলো মাইক্রো প্রসেসরের সাথে কানেক্ট হয় এবং কমিউনিকেট করে, ডেটা এক্সচেঞ্জ করে, ঠিক আছে। তাহলে ইনপুট ডিভাইস কি? ইনপুট ডিভাইস বাইনারি ইনফরমেশনকে আউটসাইড ওয়ার্ল্ড থেকে মাইক্রো প্রসেসরের কাছে ট্রান্সফার করতে হেল্প করে। এক্সাম্পল কিছু ইনপুট ডিভাইসের কিবোর্ড, মাউস, বারকোড রিডার, স্ক্যানার, এগুলো। আউটপুট ডিভাইস কি? যেগুলো ট্রান্সফার করে বাইনারি ইনফরমেশনকে হিউম্যান রিডেবল ফর্মে, যেখানে আমরা দেখতে পারি এলইডি, মনিটর, প্রিন্টার, এগুলো। তাই ইনপুট আউটপুট সেগমেন্ট বোঝা গেল। এই পুরো ইনপুট আউটপুট সেগমেন্টকে আমরা মাইক্রো প্রসেসরের টেকনিক্যাল টার্মে বলবো হচ্ছে পেরিফেরালস, ঠিক আছে। পেরিফেরালস, এখানে আমরা ইনপুট আউটপুট বলবো না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। স্যার ক্লাসের কি রেকর্ডিং পাবো? সব পাবে ক্লাসের রেকর্ডিং, প্রত্যেকটা ক্লাসে যে নোট আমি পড়াচ্ছি সেই নোট, এছাড়াও অ্যাডিশনাল রেফারেন্স নোটও দেবো। যদি তোমার মনে হয় না আরো বেশি ইনফরমেশন দরকার, তার জন্য রেফারেন্স একটা নোট থাকবে যেটা আরো ডিটেলে বলা আছে সব জিনিস। এখানে আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি আজকে প্রথম ক্লাস বলে। তো তোমাদের একটা রেফারেন্স, প্রত্যেকটা ক্লাসের শেষে কি কি পাবে? রেকর্ডিং ভিডিও পাবে, ঠিক আছে। এই ক্লাসটা তুমি যতবার খুশি দেখতে পারো, কোনো লিমিটেশন নেই, যে কোনো স্পিডে দেখতে পারো, ডাউনলোড করে অফলাইন দেখতে পারো ইন্টারনেট ছাড়া, কিন্তু তোমাকে ডাউনলোড করে রাখতে হবে অ্যাপের মধ্যে। তুমি তোমার মেশিনে কোনো পিডিএফ ডাউনলোড করতে পারবে না, কোনো ভিডিও তোমার নিজের মেশিনে ডাউনলোড করতে পারবে না। তোমাকে অ্যাপের মধ্যে তুমি ডাউনলোড করে রাখলে তুমি অফলাইনে পরে তোমার যখন খুশি যতবার খুশি তুমি দেখতে পারবে, সেটা নোটসও দেখতে পারবে, সেটা তুমি ভিডিও দেখতে পারবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? আর কি পাবে? সাজেশন পাবে, যেটা 90% তোমার এক্সামে মিলে যাবে। এখানে কোনো চিন্তা নেই, যা পড়াবো, যা দেবো নোটস, তার বাইরে কিছু কোশ্চেন আসতে পারে না, আজ পর্যন্ত কিছু আসেনি বিটেকে। এটা হলো পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল ওভারভিউ দেখাবো, তোমাদের কোডিং শেখাবো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা থেকে তুমি প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স পাবে যে মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামিং কিভাবে হয়, ঠিক আছে, সিমুলেশন অ্যাপ দিয়ে চেষ্টা করবো দেখানো। আর সিলেবাস কমপ্লিট করে দেবো, সমস্ত জিনিস পড়ানোর পরে সঙ্গে সঙ্গে সেদিন রাত্রিবেলায় হার্ডলি 2 থেকে 2.5 ঘন্টা আমরা টাইম নেবো, বা ম্যাক্সিমাম 4-5 ঘন্টা, তার বেশি হবে না। জেনারেলি 4-5 ঘন্টার মধ্যে আমরা ভিডিও, যেদিন যেই ক্লাস করালাম তার ভিডিও আপলোড হয়ে যাবে অ্যাপসে, এবং তার সাথে সাথে সেদিনকে সেই পিডিএফটা আপলোড হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার প্রসেসটা? কারোর কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন আছে নিজেদের থেকে বলো না, আর কি কি চাই, কি কি দরকার বলো। তোমাদের যদি কোনো দরকার থাকে, কোনো রকম কিছু থাকে, তাহলে আমাকে রেসপন্স করো, বলো।
বলো, কারোর কোনো ডাউট নেই তো? সবাই এখন অবধি যা যা পড়াচ্ছি সমস্ত জিনিসগুলো বুঝতে পারছো তো তোমরা, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। তো এই হলো প্রসেস ইজি টু লার্নিং এর, এইভাবে তোমাদেরকে সব প্রোভাইড করা হবে। সিস্টেম বাস, যেটা আমি এক্ষুনি বলছিলাম, সেটা হচ্ছে কমিউনিকেশন পাথ। মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরালগুলোকে কানেক্ট করার জন্য আমার একটা কমিউনিকেশন পাথ দরকার, সেটাকে বলা হচ্ছে তোমার কি, সেটাকে বলা হচ্ছে পেরিফেরালস, ঠিক আছে, বা সিস্টেম বাস। সরি পেরিফেরালস নয়, সরি ভুল বললাম, সিস্টেম বাস। তোমরা ভাবো তোমাদের যখন মানে হার্ড ডিস্কটা আগেকার দিনে ভাবো সাটা বা পাটা কেবল দিয়ে তোমার হার্ড ডিস্ককে তোমার মাদারবোর্ডের সাথে কানেক্ট করতে হতো। দেখেছো তোমরা কেউ? কে কে দেখেছো হাত তোলো, কে কে দেখেছো? সাটা বা পাটা কেবল দিয়ে, সাটা কেবল জানিস তো কি হয়? কেউ আইডিয়া আছে না? দেখাচ্ছি। সাটা কেবল ফর এইচডিডি, হার্ড ডিস্কের জন্য সাটা কেবল, এইরকম কেবল দেখেছিস তোরা কখনো? এই কেবল দিয়ে তোদের হার্ড ডিস্কের সাথে কিন্তু মাদারবোর্ডের কানেক্ট হয়। তাহলে এই কেবলগুলোকেই বলা হচ্ছে সিস্টেম বাস। এরাই কি করছে, মাদারবোর্ড থেকে ডেটাগুলোকে, সরি হার্ড ডিস্ক থেকে ডেটাগুলোকে কালেক্ট করে মাইক্রোপ্রসেসরের কাছে দিচ্ছে। আর মাইক্রোপ্রসেসর কিছুই না, যেটা হচ্ছে তোদের কোর টু ডু, ডুয়াল কোর, ইন্টেল 3, ইন্টেল i3, i7, i5, এগুলোই হচ্ছে তোরা মাইক্রোপ্রসেসর। তো মাইক্রোপ্রসেসরের কাছে হার্ড ডিস্ক থেকে ডেটাটাকে নিয়ে এসে সেটাকে এক্সিকিউট করার জন্য আমাকে একটা কমিউনিকেশন পাথের দরকার, যে কমিউনিকেশন পাথ আমার প্রোভাইড করছে সিস্টেম বাস। সিস্টেম বাস কিছুই না, আমি একটু আগেও তোদেরকে এই কথাটাই বলেছিলাম, সিস্টেম বাস বেসিক্যালি একটা সিম্পলি গ্রুপ অফ ওয়্যার, যেটা কিছু ভোল্টেজ ক্যারি করছে, কিছু কারেন্ট ক্যারি করছে, এবং সেই ভোল্টেজ কারেন্টের ভ্যারিয়েশন বিভিন্ন বিট ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, আর কিছু না। আর সেই বিট ভ্যালু অ্যাকচুয়ালি কিছু না, মেশিন ল্যাঙ্গুয়েজে, মেশিন মানে কোডে তোমার স্টোর হওয়া ইনফরমেশন বা ডেটা। তো মাইক্রোপ্রসেসর অ্যাকচুয়ালি কমিউনিকেট করতে পারছে উইথ অনলি ওয়ান পেরিফেরাল এট এ টাইম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবাই মাথায় রাখবি। মাইক্রোপ্রসেসর কিন্তু এটা একটা ড্রব্যাক বলতে পারিস, এট এ টাইম একটাই পেরিফেরালের সাথেও কমিউনিকেট করতে পারে, ঠিক আছে। আর কন্ট্রোলিং দ্য বাস ইজ ডান বাই দ্য কন্ট্রোল ইউনিট। কোন বাস দিয়ে কি ধরনের ডেটা যাবে, আদৌ ডেটা যাবে না ওর অন্য কিছু যাবে, অ্যাড্রেস যাবে না কি যাবে, সেইগুলো কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা কন্ট্রোল ইউনিটকে ইউজ করি। একটু আগেই আমি বলেছিলাম যে আমার হাতে যদি মশাটা কামড়ায়, সেই মশাটা আমার যে কামড়েছে সেই সেন্সেশনটা আমার ব্রেনের কাছে পৌঁছানোর জন্য আমার নার্ভ সিস্টেম হেল্প করবে। এখানে কন্ট্রোল সিস্টেম সেটা করে, এখানে কন্ট্রোল ইউনিট সেটা করে। কন্ট্রোল ইউনিট বাসের মধ্যে দিয়ে কি ধরনের ডেটা যাবে, কোথায় যাবে, সেই ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া প্রোভাইড করে মাইক্রোপ্রসেসরকে, ঠিক আছে। ওকে, তো এটাই হচ্ছে মাইক্রোপ্রসেসর বেস আর্কিটেকচার 8085 এর। এটা একটা বেসিক আর্কিটেকচার, বাট আমরা অ্যাকচুয়াল আর্কিটেকচারে এখনো যাইনি, আমরা যাবো, ঠিক আছে। এএলইউ বা রেজিস্টার অ্যারে কন্ট্রোল ইউনিট, এখানে আমাদের বাস, এখানে আমরা তিন ধরনের বাস দেখতে পাবো। একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে ডেটা বাস, একটা হচ্ছে কন্ট্রোল বাস। এবার আমি যদি এখন বলি তোকে, তোর ক্লাসে তোর আইডেন্টিফাই হবে কি করে? স্বস্তিক, তোর আইডেন্টিফাই হবে একদম পরিষ্কার তোর কলেজ বা তোর ডিপার্টমেন্টে তোর রোল নাম্বার দিয়ে, ইয়েস অর নো? হ্যাঁ, বা তোকে যদি তোর এলাকায় চিনতে চাই, তোর সাথে সাথে তোর কি ইনফরমেশন আমার লাগবে তোকে চেনার জন্য? তোর লোকেশনে গিয়ে যদি খুঁজি, যদি আমি শুধু খুঁজি, তাহলে আমি শুধু অ্যাড্রেস পেলে হবে না, আমাকে দুটোই লাগবে। কি লাগবে? তো তোর নামটাও জানতে হবে, পুরো পাড়ার নাম বা তোর ডাক নাম, যাতে কিনা তোর পাড়ার লোকের কাছে গিয়ে নামটা বলতে পারি। এবং তার সাথে আমাকে কি লাগবে? তোর পার্টিকুলার অ্যাড্রেস, তোর হাউস নাম্বার, তবে গিয়ে তো আমি খুঁজে পাবো, ইয়েস অর নো? হ্যাঁ, আমি ধর তোর নাম জানলাম কিন্তু তোর পাড়াটা চিনি না, আমি অন্য পাড়ায় গিয়ে যদি ওই নাম বলতে থাকি সারাদিন ধরে, আমি তোর বাড়ি খুঁজে পাবো বা তোকে খুঁজে পাবো? বল, পাবো না? পাবো না? না স্যার। তাহলে আমার তোর নাম, তোর পরিচয় বলতে তোর নামের সাথে সাথে তোর অ্যাড্রেস বা তোর আঙ্কেল আন্টি বা কারোর একজনের নাম আমার করসপন্ডিং তার সাথে লাগবে, যেটা দিয়ে আমি তোর বাড়িকে আইডেন্টিফাই করতে পারবো। সিমিলারলি আমাদের যখন ডেটাগুলো স্টোর হবে মেমোরিতে, সেই মেমোরিতে যে ডেটাগুলো স্টোর হয় সেগুলো একটা ছোট 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 ব্লক অফ ইউনিটের মধ্যে স্টোর হয়, মানে ব্লক অফ রুম। এখানে ধর ছোট ছোট কিছু রুম আছে, ধরো এখানে ডেটাগুলো স্টোর হয়েছে, এবং এই পার্টিকুলার প্রত্যেকটা রুমের করসপন্ডিং একটা করে অ্যাড্রেস থাকে। ধর এর অ্যাড্রেস হচ্ছে 100, এই রুমটার অ্যাড্রেস হচ্ছে 101। তাহলে এই রুমের মধ্যে যে ডেটাটা আছে, সেই ডেটাটাকে যখন তুমি নিয়ে আসতে চাইছো, ঠিক আছে, সেই ডেটাটা তো এখান দিয়ে আসবে, কিন্তু শুধু সেই ডেটাটা আসবে না, সেই ডেটাটার সাথে সাথে অ্যাড্রেসটাও আসবে। কারণ কোন অ্যাড্রেসে এই ডেটাটা ছিল সেটা যদি আইডেন্টিফাই না করতে পারে, তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিট কি করে অপারেশন চালাবে?
তাহলে এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো বাস একটা অ্যাড্রেস বহন করে আনে, একটা ডেটাকে বহন করে আনে। অ্যাড্রেসটা আগে আসে ডেটার মাইক্রোপ্রসেসরের কাছে। কেন? কারণ মাইক্রোপ্রসেসর আগে দেখতেছে যে কোন ডেটাটা বেসিক্যালি অ্যাকচুয়ালি ইউজার ইউজ করতে চাইছে বা কোন পার্টিকুলার ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে চাইছে, সেটা মাইক্রোপ্রসেসর বুঝতে পারে অ্যাড্রেসের উপর বেস করে। আমি আমি যদি এখন একটা হোটেলে 100 থেকে 110 নম্বর অবধি রুম আছে কোন একটা ফ্লোরে। আমি যদি কোনো একটা ব্যক্তিকে খুঁজতে চাই, তাকে আমি কি দিয়ে খুঁজবো? রুম অ্যাড্রেস দিয়ে খুঁজবো না নাম দিয়ে খুঁজবো? রুম অ্যাড্রেস, রুমের নাম্বার দিয়ে খুঁজবো না তার নাম দিয়ে খুঁজবো? দেখা গেল স্বস্তিক নামে দুজন 100 থেকে 110 নম্বর রুম অবধি স্বস্তিক নামে দুজন ব্যক্তি আছে, তাহলে কি আমি খুঁজে পাবো এক্স্যাক্টলি আমি যাকে চাইছি একবারে? তাহলে তাকে পয়েন্টিং করার জন্য আমার সবথেকে ইজিয়েস্ট ওয়ে কি? রুম নাম্বার দিয়ে খোঁজা। ইয়েস অর নো? সবাই আমার সাথে এগ্রি করবে কিনা বলো? করবে তো? রুম নাম্বার, যেমন কোন পার্টিকুলার মেমোরির মধ্যে কোন পার্টিকুলার ডেটাটাকে তুমি ফেচ করে আনতে চাইছো, কোন পার্টিকুলার ডেটাটাকে তুমি এক্সিকিউট করাতে চাইছো, অপারেশন করাতে চাইছো, তার জন্য তোমার অ্যাড্রেস লাগবে। সেই ডেটাটা যে অ্যাড্রেসে তোমার স্টোর রয়েছে, তাহলে সেই অ্যাড্রেসটা তোমার দরকার করেসপন্ডিং, তার সাথে সাথে ডেটা। তাহলে এই জন্য আমাদের একটা অ্যাড্রেস বাস ইউজ করা হচ্ছে, একটা ডেটা বাস ইউজ করা হচ্ছে। প্রত্যেকটা ইনস্ট্রাকশনের করেসপন্ডিং আমাদের অ্যাড্রেস লাগে। আমরা যখন প্রোগ্রামিং লেখা শিখবো তখন দেখবো প্রত্যেকটার করেসপন্ডিং আমরা অ্যাড্রেস লিখছি। ধরো এইভাবে লিখছি, অ্যাড a, b, বাসের অ্যাড্রেস হচ্ছে 2002। তাহলে এই 2002, তাহলে এই লোকেশনে এর রেজাল্টটা অ্যাডিশনটা হবে। তার মানে এই ইনস্ট্রাকশনটা 2002 লোকেশনে ছিল, 2004 লোকেশনে আবার অন্য একটা ইনস্ট্রাকশন আছে, ধরো mov a, b, মানে b থেকে কোনো ডেটাকে a তে মুভ করাচ্ছি, কপি করে নিয়ে আসছি, এটাকে বলা হয় কপি অপারেশন। কপি করে কোনো একটা ডেটাকে কপি করে নিয়ে আসছো। তোমরা এমনি মেশিনে কপি করো না বলো? সি ড্রাইভ, ডি ড্রাইভ থেকে ই ড্রাইভে কোনো একটা কিছু কপি করে নিয়ে যাও, পেস্ট করে দাও, কপি করো তো কোনো একটা জিনিস, হ্যাঁ কি না? করো তো, হ্যাঁ? তো সেইটা বেসিক্যালি মাইক্রোপ্রসেসর কিভাবে হ্যান্ডেল করবে? মাইক্রোপ্রসেসর এই মুভ ইনস্ট্রাকশনটা দিয়ে করবে এবং তার করেসপন্ডিং অ্যাড্রেসও বলা থাকবে। তাহলে প্রত্যেকটা ডেটার করেসপন্ডিং অ্যাড্রেস লাগবে। তাহলে আমাদের দুটো দেখতে পারলাম, আমাদের মাইক্রোপ্রসেসরে দুটো বাস হয়, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, আরেকটা বাস হয় ডেটা বাস, আরেকটা বাস হয় কন্ট্রোল বাস। মূলত আমাদের মাইক্রোপ্রসেসরে তিনটে বাস হয়, কন্ট্রোল বাস, ডেটা বাস, অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাসটা কিন্তু 16 বিটের হয়, হ্যাঁ, এটা মাথায় রাখবে। অ্যাড্রেস বাসটা 16 বিটের হয়, ডেটা বাসটা 8 বিটের হয়। এবার তুমি বলবে দাদা তার মানে এই যে 8085 এর যে আর্কিটেকচার, সেটা তাহলে একে 8085 একটা 8 বিট মাইক্রোপ্রসেসর বলছে কেন, 16 বিট বলছে কেন? নয়, আমরা ডেটার উপরে বেস করে নেম কনভেনশনটা করেছি, যে ডেটাটা কত এট এ টাইম অ্যাক্সেস করতে পারছে। অ্যাড্রেস কেন উপরে আমরা কনসার্ন নয়, আমরা ডেটাটা নিয়ে এখানে আমরা কিন্তু আর্কিটেকচারটা ডেটার উপরে বেস করে যেহেতু করা হয়েছে, সেই জন্য এটাকে বলা হয়েছে 8 বিট মাইক্রোপ্রসেসর। এটা যদি আমাদের এট এ টাইম 4 বিট নিয়ে যেতে পারতো, তাহলে আমরা ওটাকে 4 বিট মাইক্রোপ্রসেসর বলতাম, যেটা ইন্টেল বানিয়েছিল সবার প্রথম 4004। ঠিক আছে, 4004 হচ্ছে ইন্টেলের সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর, যেটা ডেটা বাসটা ছিল 4 বিটের। কেন? ও এট এ টাইম 4 বিট অফ ডেটাকে, ঠিক আছে, কি করতে পারে? অ্যাক্সেস করতে পারে, এক্সিকিউট করতে পারে, পারফর্ম করতে পারে। অ্যাড্রেস বাস, তাহলে আমার 8 বিট মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাসটা হচ্ছে 16 আর ডেটা বাসটা হচ্ছে 8 বিট। কন্ট্রোল বাসটা বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট বা পেরিফেরালস গুলোকে হ্যান্ডেল করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? দেখো এই হচ্ছে ইনস্ট্রাকশন, এইরকম ভাবে আমরা ইনস্ট্রাকশন লিখবো। হাউ ডাজ দ্য ইউনিট ইন্টারঅ্যাক্ট? খুব ইম্পর্টেন্ট জিনিস। ইউজার হ্যাজ গিভেন দ্য ফলোইং ইনস্ট্রাকশন। প্রথমে তুমি এটা মাইক্রোপ্রসেসরকে দিলে, এটা হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কি, এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে রেজিস্টার 1 রেজিস্টার 2 এই দুটো রেজাল্টকে আমরা যোগ করব, যোগ করে যে অ্যানসারটা বেরোবে সেই অ্যানসারটাকে আমরা রেজিস্টার 3 এর মধ্যে রাখবো। রেজিস্টার 1 প্লাস রেজিস্টার 2 এর যোগফল যেটা বেরোবে সেটা রেজিস্টার 3 এর মধ্যে সেটাকে স্টোর করব। এই জিনিসটা আমরা কিভাবে করি সেইটা আমরা তোমাদেরকে বলার চেষ্টা করছি এই ভিডিওতে। চলো দেখো, প্রথমে আমাদের কন্ট্রোল ইউনিট এই রেজিস্টার 1 এবং রেজিস্টার 2 তে যে এই যে ইনস্ট্রাকশনটা দিয়েছো, এই ইনস্ট্রাকশনটাকে তো স্টোর করতে হবে। তো এই ইনস্ট্রাকশনটাকে স্টোর করার জন্য ধরো এই ইনস্ট্রাকশনের করেসপন্ডিং মেশিন মানে কোড হচ্ছে 0100010111। এইটাকে তাহলে কি হবে? কন্ট্রোল ইউনিট কি করবে? এই জিনিসটাকে, এই বিট প্যাটার্নটাকে রিসিভ করবে কোথায়? মেমোরি থেকে। তো এই বিট প্যাটার্নটাকে যখনই মেমোরি থেকে রিসিভ করলো, এটাকে ডিকোড করবে বিট প্যাটার্নটাকে এবং ডিটারমাইন করবে যে এই বিট প্যাটার্নটা যেটা মেমোরি থেকে আমাদের মাইক্রোপ্রসেসরে এসছে তার মিনিংটা কি, কি চাইছে সে,
সে কি চাইছে, যখন এই বিট প্যাটার্নটাকে ডিকোড করা হলো তখন এই ডিটারমাইন করলো যে এর মানে ইউজার বলতে চেয়েছে অ্যাড অপারেশন করাতে চেয়েছে। তাহলে যদি এইটাকে প্রপারলি ডিকোডই না করতে পারে তাহলে তো বুঝতে পারবে না মাইক্রোপ্রসেসর যে অ্যাড অপারেশন করাতে বলছে আমাকে, না আমাকে সাবট্রাকশন করাতে বলছে, না আমাকে মাল্টিপ্লিকেশন করাতে বলছে ইউজার। তাহলে সবার প্রথম কি হবে, যে বিট প্যাটার্নটা ইনস্ট্রাকশনের করসপন্ডিং জেনারেট হয়ে আমার মেমোরির মধ্যে স্টোর ছিল, সেই বিট প্যাটার্নটাকে কন্ট্রোল ইউনিট কি করছে, রিসিভ করছে। কন্ট্রোল ইউনিট রিসিভ করার ফলে ডিকোডিং সেগমেন্টে সেই বিট প্যাটার্নটা ডিকোড হচ্ছে এবং ডিটারমাইন করা হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি কোন অপারেশনকে ডিনোট করছে। যেহেতু এই বিট প্যাটার্নের সাধারণত আমরা দেখছি 0 1 1 0 1 0 0, এই 0 1 0 0 কে লেটস সে আমরা বলছি এটা করসপন্ডিং টু অ্যাড অপারেশনকে ডিনোট করে। আমরা প্রথমের দিকে দেখতে পাচ্ছি না 0 1 0 0, এই 0 1 0 0 ফার্স্ট চারটে বিটের উপর ডিপেন্ড করে যে মাইক্রোপ্রসেসর কি ধরনের অপারেশন করবে। তাহলে এই বড় কোডটা আমি আবার এখানে লিখছি এবং তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। এই যে চারটে বিট, এই 4 বিট রিপ্রেজেন্ট করে দেয় সেটা এন্ড অপারেশন করবে, মানে অ্যাড অপারেশন করবে, অ্যারিথমেটিক মানে তোমার সাম, না অ্যারিথমেটিক সাবট্রাকশন, নাকি ডিভিশন, না মাল্টিপ্লিকেশন করবে, সেইটাই চারটে বিট দেখে বোঝা যায়। তাহলে এই চারটে বিট প্যাটার্নটাকে ডিকোড করলো, করে ডিটারমাইন করলো, আচ্ছা ইউজার আমার কাছে যে অ্যাড অপারেশন করতে বলেছে। তো এটা ডিটারমাইন করার পরে সঙ্গে সঙ্গে আমার কি হলো, রেজিস্টার 1, যে রেজিস্টার 1 এর মধ্যে যে ডেটাটা রাখা হয়েছিল 8 বিট ডেটাটা, সেই ডেটাটা কিন্তু চলে আসলো। কোথায় চলে আসলো, অ্যাকুমুলেটরে। অ্যাকুমুলেটর কি তোমরা পরে শিখবে, এটা একটা রেজিস্টার, এটা একটা রেজিস্টার। যে রেজিস্টার যখনই তুমি প্রথম কোনো একটা ইনপুট তোমার কিবোর্ড, মাউস বা যে কোনো ইনপুট ডিভাইস থেকে দিচ্ছ, সেই ফার্স্ট ইনপুটটা অলওয়েজ স্টোর হয়ে আছে অ্যাকুমুলেটর কন্টেন্টে। তাহলে অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর হয়ে গেল। তাহলে রেজিস্টার 1 থেকে ডেটাটা আসলো কোথায়, ডেটাটা অ্যাজ এ ইনপুট হিসাবে আসলো হচ্ছে অ্যাকুমুলেটরে। আর তুমি ধরো অন্য আরেকটা কোনো জায়গাতে তুমি ডেটাটাকে রেখেছো, সে R2, রেজিস্টার 1 এর মধ্যে তোমার ডেটাটা ছিল হচ্ছে 0 1, আর রেজিস্টার 2 এর মধ্যে ডেটাটা ছিল হচ্ছে 10। তাহলে রেজিস্টার 1 এর মধ্যে আমি 0 1 কে রাখলাম ডেটা, আর রেজিস্টার 2 এর মধ্যে আমি 10 কে রাখলাম। এই দুটো ডেটাকে কি করলাম, এই দুটো ডেটাকে নিয়ে এবার আমরা অ্যাডিশন করে দিলাম, কারণ আমরা ডিকোড করে পেয়ে গেছি, ইনস্ট্রাকশনটা ডিকোড করে যে অ্যাড অপারেশন করতে বলেছে। ফাইনালি আমরা ভ্যালুটাকে ডিটারমাইন করলাম ওই দুটোকে যোগ করে, এবং সেটাকে আমরা R3 এর মধ্যে পাঠিয়ে দিলাম। তো এইভাবে বেসিক্যালি মাইক্রোপ্রসেসর কাজ করে। বুঝতে পেরেছো বলো, সবার ক্লিয়ার আছে? হ্যাঁ, কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে দেখো, এই জিনিসগুলো আমরা নেক্সট দিন দেখাবো, আজকে সব দেখিয়ে দিলে মজা থাকবে না। বলো এইটুকুনি বুঝতে পেরেছো বলো? হ্যাঁ, সবার ক্লিয়ার এইটুকুনি? কার কার ক্লিয়ার নেই বলো আমাকে, সবার ক্লিয়ার এইটুকুনি, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আমরা আরো ডিটেইলে যাব, তোমাদের আমি দেখাচ্ছি পরের দিন, আমরা দেখাবো যে এইটা কিভাবে কমিউনিকেট করছে। একটা মার্কস ইউজ করা হচ্ছে 4x1 এর মার্কস, সেটা অ্যাডারের সাথে কানেক্টেড, এটা একটা ডিজিটাল সার্কিট, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখাবো। আমি এই জন্যই বলছি, তো এখানে তোমরা পড়লে পুরো প্র্যাকটিক্যাল ওভারভিউ পাবে। আমি জানি না কোন কলেজে কতটা ডিটেলসে পড়ায়, মেশিন ল্যাঙ্গুয়েজের ডিটেলসে বলা আছে। প্রত্যেকটা জিনিস আমরা খুব প্রপার ওয়েতে স্টুডেন্টদের জন্য রিপ্রেজেন্ট করি, এবং খুব সহজ ভাষায় এবং পয়েন্ট করে লেখা আছে, যাতে কিনা তোমাদের কোনো সমস্যাই না হয়। তো তোমরা বলো তোমরা এখানে বুঝতে পারছো কিনা, এত অবধি যা যা পড়িয়েছি বুঝতে পারছো? বাকি তো আমরা পরের সেশনগুলোতে ধীরে ধীরে যখন এই জিনিসগুলো দেখবো আমরা জানতে পারবো যে জিনিসটা কিভাবে কাজ করে। ক্লিয়ার সবার? এই অবধি একবার থামস আপ দিয়ে দাও, বা একবার হার্ট সাইন দাও, বা কিছু একটা দিয়ে বোঝাও যে হ্যাঁ এইটুকুনি আমার ক্লিয়ার আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন বলছে ক্লিয়ার আছে। তো চলো, থ্যাংক ইউ। আজকের ইন্ট্রোডাকশন ক্লাসে আশা করি তোমরা মাইক্রো প্রসেসর কাকে বলে, আর একটা ইনস্ট্রাকশন আমরা যখন দিই সেটা মাইক্রো প্রসেসর সেটাকে কিভাবে এক্সিকিউট করে, যে আউটপুট শো করতে পারে, সেটা আজকে ফার্স্ট ক্লাসে আমরা দেখালাম। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলে যাব, আর অবশ্যই ভিডিওটা তোমরা অ্যাপে পেয়ে যাবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিডিওটা কিছু দিনের জন্য অ্যাটলিস্ট আমরা ইউটিউবে রাখবো, যাতে কিনা যারা আজকের ক্লাসটা মিস করলো তারা যেন দেখতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট, টেক কেয়ার। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, নেক্সট লাইভ সেশনে দেখা হচ্ছে তোমাদের সাথে। আশা করছি তোমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়েছে। মাইক্রো প্রসেসর বলতে কি তোমরা বুঝতে পেরেছো, আর একটা মাইক্রো কম্পিউটার কিভাবে ইন্টারঅ্যাক্ট করে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে, এবং আলটিমেটলি একটা আউটপুট রিপ্রোডিউস করে হিউম্যান রিডেবল ফর্মে, সেটাও আশা করি ক্লিয়ার হয়েছে। আরো ইনসাইডে যাব, আরো ডিটেইলে জানবো পরের ক্লাসে। থ্যাংক ইউ, চলো টাটা সবাইকে।